সৌদি আরবিয়ার মেক্কায় যে ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে, যেটাকে দ্য মেক্কা এগ্রিমেন্ট বা অনেক জায়গা থেকে ইসলামিক নেটো বলা হচ্ছে, যেটার মধ্যে আছে সৌদি আরবিয়া, পাকিস্তান এবং টার্কি। এবারে সেই মেক্কা প্যাক্টে বা এই ইসলামিক ন্যাটোতে যোগ দিতে চায় বাংলাদেশ। এখন বাংলাদেশ ভারতের ইমিডিয়েট নেবার, অতএব ভারতীয়দের কাছে এই প্রশ্নটা যথাযুক্ত যে এই যে মুভটা যদি বাংলাদেশ সত্যি ইসলামিক ন্যাটোতে জয়েন করে, তাহলে আমাদের জন্যে, ভারতীয়দের জন্যে এর মধ্যে চিন্তার কারণগুলো কী কী। আমি সোজা করে প্রথমেই বলে দিই যে কিছু জিনিস নিয়ে চিন্তার কারণ একদমই নেই এবং কিছু জিনিস নিয়ে চিন্তার কারণ একদমই আছে, এবং এই পুরো জিনিসটাকে ব্রেকডাউন করব বলেই আজকের ভিডিওটা বানানো। এর প্রেক্ষাপটটা বুঝতে হলে কতগুলো মিথ প্রথমেই বাস্ট করে দেওয়া দরকার। যে কতগুলো মিথ্যে ঘুরছে সেইগুলোকে ক্লিয়ার করে দেওয়া দরকার। এই যেটাকে ইসলামিক নেটো বলা হচ্ছে, এটাকে কিন্তু ইসলামিক নেটো না বলে সুন্নি একটা অ্যালায়েন্স বললেই ভালো হয়। কারণ যে তিনটে দেশ, সৌদি আরবিয়া, পাকিস্তান এবং টার্কি, এগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্নি মেজরিটি কান্ট্রি। এর মধ্যে কিন্তু কোনো শিয়া মেজরিটি কান্ট্রি যেমন ইরাক বা ইরান, এরা কিন্তু কেউ নেই। এবং যে নতুন এন্ট্রেন্ট যার কথা হচ্ছে বাংলাদেশ, সেটাও সুন্নি মেজরিটি। তো এটা কিন্তু একটা সুন্নিদের মধ্যে ডিফেন্স কোলাবোরেশন, এইভাবে ব্যাপারটাকে বললে বোধহয় বেটার হয়। এবং তাতেই যেটা বাস্ট হয়ে যায় যে ইসলামিক নেটোর কথা, কারণ এটা কিন্তু এখানে কোনো ইসলামিক ব্রাদারহুডের কথা হচ্ছে না। তার কারণ আমরা এই যে সদ্য চলা ইউএস ইরান কনফ্লিক্টে ইসলামিক ব্রাদারহুডের ছবিটা, ইসলামিক উল্লেমার ছবিটা কিন্তু আমাদের সামনে খুব পরিষ্কার। মিডল ইস্টে ইরান কোন দেশের ওপর হামলা করছে? ইরানের যে কটা রিটালিয়েশন ইরান করেছে কোন দেশের ওপর করেছে? কটা মিসাইল ইরান অ্যাকচুয়ালি আমেরিকাকে মেরেছে, মানে আমেরিকার ল্যান্ডে গিয়ে মেরেছে? ইরান কাকে মারছে এই পুরো যে যুদ্ধটাতে? যারা আমেরিকান অ্যালাই গালফে আছে, জিসিসি কান্ট্রিজ, এবং প্রত্যেকটা মুসলিম দেশ, ওমান থেকে শুরু করে ইউএই থেকে শুরু করে ইউ নেম ইট। অতএব এই যে ইসলামিক ব্রাদারহুড, ইসলামিক নেটো, এইগুলো একটুখানি উইশফুল থিঙ্কিং। ইসলাম কিন্তু এতটা ইউনাইটেড ইন রিয়েলিটি নয়। ইসলাম ইজ ফ্র্যাগমেন্টেড, ভেরি ফ্র্যাগমেন্টেড। এবং যার জন্য এটাকে ইসলামিক ন্যাটো বলার থেকে এটাকে কিন্তু সুন্নি ন্যাটো বলা উচিত বলে আমার মনে হয়। এবং দ্বিতীয় যে জিনিসটা, যে এই যে প্যাকটা তৈরি হয়েছে এবং এই প্যাকটে যে যে দেশ আছে তার পেছনে একটা শ্যাডো প্লেয়ারের কিন্তু আমরা একটা ছবি ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে এর পেছনে আসলে যে আছে অফকোর্স ইউএস। বিকজ এই প্রত্যেকটা দেশ ইউএস অ্যালাই। সৌদি আরবিয়া ইউএস অ্যালাই। সৌদি আরবিয়ার এমনকি নিজস্ব যে ডিফেন্স, সেটা কিন্তু ইউএস ছাড়া খুব একটা ভালো না। সৌদি আরবিয়া একরকম ইউএস ডিফেন্স প্রোটেকশানে নিজে থাকে, সে সারা পৃথিবীর সাথে ডিফেন্স প্যাক্ট করছে। টার্কির কেসে জিনিসটা হলো যে টার্কি ন্যাটোর মেম্বার, এবং ন্যাটোতে মানে ন্যাটোর দাদা বা ন্যাটোর বাবা যেরমভাবেই দেখুন সেটা আমেরিকা। এবং পাকিস্তান তো আমেরিকান, কি বলবো, মানে মুখে একটা খারাপ ওয়ার্ডই আসছে, বাট পাকিস্তান হচ্ছে আমেরিকার পুরনো অ্যালাই, যে অ্যালায়েন্স আবার ডোনাল্ড ট্রাম্প আসার পরে একটুখানি হাওয়া পেয়েছে। তো আমরা কিন্তু আমেরিকার যে তিনটে অ্যালাই এই রিজিয়ানে, তাদেরকে দেখতে পাচ্ছি, যে কারণে ইরান কিন্তু এই ডিলের মেম্বার নয়। আচ্ছা, এবারে এর পরেই যে প্রশ্নটা ওঠে যে এটা ভারতের জন্য কতটা কনসার্নিং, এটা ভারতের কি হবে, ভারতের জন্য এটা কত বড় সিকিউরিটি থ্রেট। ভারতের জন্য কিন্তু এই যে ডিফেন্স প্যাক্টটা অ্যাজ সাচ কোনো সিকিউরিটি থ্রেটই না। তার কারণ এমনটা কিন্তু হবে না যে, ধরুন হাইপোথেটিক্যালি ধরে নিন কালকে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, তাতে সৌদি আরবিয়া নিজের ফোর্স পাঠাবে, তাতে বাংলাদেশ নিজের ফোর্স পাঠাতে চাইবে যদি বাংলাদেশ এটার মেম্বার হয়, বা তাতে টার্কি ব্যাকডোর থেকে পাকিস্তানকে যেসব ডিফেন্স ইকুইপমেন্ট দেয়, কিন্তু টার্কি কি নিজের যে ফর্মাল মিলিটারি সেটাকে ভারতের এগেনস্টে ইউজ করবে? তারা কি চাইবে ভারতের এগেনস্টে একটা যুদ্ধ করতে? এরকম কিন্তু কোনো রকম পসিবিলিটি জিওপলিটিক্যালি সম্ভব না। তার কারণ ইন্ডিয়া কিন্তু এতদিনে তারও নিজস্ব রকম পার্টনারশিপ তৈরি করে রেখেছে এই দেশগুলোর সাথে, বিশেষ করে সৌদি আরবিয়ার মতো দেশের সাথে। কাল ভারত পাকিস্তান যুদ্ধ হলে সৌদি আরবিয়া ডাইরেক্টলি ভারতের সাথে যুদ্ধ করতে চলে আসবে, এ হওয়া আজকের পৃথিবীতে সম্ভব নয়। অতএব ভারতের জন্য এতে কোনো ডিফেন্স থ্রেট অ্যাজ সাচ নেই। এই যে পুরো প্যাকটা, এই প্যাকটার হায়ারার্কিটা এরম যে সৌদি আরবিয়া হচ্ছে ব্যাংকার, সৌদি আরবিয়ার কাছে টাকা আছে, এবং টার্কির একটা যে ইচ্ছে যে অটোমান এম্পায়ার, তাদের পুরনো যে অটোমান এম্পায়ার, সেটাকে রিভাইভ করার ইচ্ছে। তো টার্কি একরকম লেজিটিমেসি খুঁজছে এই মুসলিম ওয়ার্ল্ডে,
যাতে তারা একটা লিডারশিপ পজিশনে আসতে পারে সৌদি আরবিয়া আর ইরানের মতোই। তো টার্কির ইন্টারেস্ট এটা, এবং এই দলের মধ্যে একটা নিউক্লিয়ার পাওয়ার থাকলে ভালো হয়, তাই জন্য পাকিস্তানকেও ডেকে নেওয়া হয়েছে যে ভাই চলে আয়। তো পাকিস্তানও এই দলের ওই একটা নিউক্লিয়ার আছে বলে মেম্বার হয়ে রয়েছে। কিন্তু যেরকমভাবে আমরা নেটো দেখেছি যে একটা দেশের ওপর হামলা হলে অনেক সময় নেটো সব দেশ হামলা করেছে, সেটা কিন্তু এই ডিফেন্স প্যাক্টে হওয়া খুব আনলাইকলি, এবং বিশেষ করে ভারতবর্ষের জন্য। ভারতের ক্ষেত্রে কিন্তু এইটা অ্যাপ্লিকেবল নয়। এবং ভারতের চিন্তা করার আরও একটা কারণ নেই, কারণ এই যে যখন মেক্কা প্যাক্টটা ডিক্লেয়ার হয় তারপরে কিন্তু তীরটা কে নিয়েছে, কারণ সঙ্গে সঙ্গে ইরান কিন্তু একটা স্টেটমেন্ট রিলিজ করে, যেটা গোদা বাংলায় খানিকটা এরকম যে তারা সৌদি আরবিয়াকে বলে যে ভেবো না এইসব বিলিক ছিলিক ডিফেন্স চুক্তি করে তুমি পার পেয়ে যাবে, যখন কানের গোড়ায় বাজানোর হবে বাজাবো, আমেরিকাও কিচ্ছু করতে পারবে না। তো এরকম একটা সরাসরি থ্রেট কিন্তু ইরান অলরেডি এই ডিফেন্স প্যাক্টটাকে দিয়ে রেখেছে। এবং ইরান কিন্তু, কেউ মানুক না মানুক, এখন কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যে এশিয়ান কন্টিনেন্টে ইরান কিন্তু একটা পাওয়ার। এবং ইরান সারা জীবনই একটা সিভিলাইজেশনাল পাওয়ার ছিল, যেমন ইরান, যেমন ইন্ডিয়া, যেমন চায়না। এশিয়াতে কিন্তু এই তিনটে বিশাল সিভিলাইজেশনাল পাওয়ার। এবং আমি যেটা সবসময় বলি যে সিভিলাইজেশনাল পাওয়াররা দুর্বল হয়ে পড়তে পারে, কিন্তু তাতে ধূলিসাৎ করে দেওয়া যায় না। যেমন ভারতবর্ষ কিন্তু নিজে অনেক দিন পরাধীন ছিল, এবং পরাধীন থেকে পিছিয়ে পড়ার পরে এই ৭৫ বছরে ভারত কিন্তু আবার অনেকটা পৃথিবীর যে টপ দেশগুলো আছে তাদের সাথে তাদের মানে স্তরে চলে এসছে। সেটা স্পেস প্রোগ্রাম হোক, সেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, সেটা আমাদের ডিফেন্স এক্সপোর্ট হোক, সেটা আমাদের আইটি স্কিলস হোক। ইন্ডিয়া ইজ অ্যাট পার উইথ দ্য ওয়ার্ল্ড অন মেনি থিংস। অনেক জিনিস আমরা পিছিয়ে আছি অবশ্যই, বাট উই আর অ্যাট পার উইথ দ্য ওয়ার্ল্ড অন মেনি থিংস। এবং যেটা কিন্তু কোয়াইট ইম্পসিবল। ৭৫ বছরের একটা ছোট্ট দেশ এবং ভারতের মতো ডাইভার্স দেশ, তার জন্য এটা করা যে কত বড় অ্যাচিভমেন্ট, সেইটা করতে একটা আলাদা ভিডিও লাগবে। কিন্তু যেটা নিয়ে শুরু করেছিলাম যে এই বাংলাদেশের যে জয়েন করার খবরটা এই ডিফেন্স প্যাক্টে, এইটা ভারতের জন্য চিন্তার কারণ কি চিন্তার কারণ নয়। এখন প্রথমত তারেক রহমান সরকারে আসার পর থেকে আমরা কিন্তু ভারত আর বাংলাদেশের সম্পর্কে একটা অবনতি দেখতে পাচ্ছি। এটা কিন্তু বেসিক্যালি তৈরি হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের জন্য, কারণ এক্সটার্নাল পলিটিক্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। তারেক রহমান দুখানা অভিযোগ নিয়ে ভারতের সাথে এইরকম একটা ডিপ্লোম্যাটিক ডাউন স্লাইডে যাচ্ছেন, যে ভারতে আসবো না এবং গরম গরম কথা বলা, এইসব তিনি বলছেন। এর জন্য তিনি দুটো ঢাল ইউজ করছেন। প্রথম ঢালটা কি, যে হাসিনাকে এক্সট্রাডাইট করে ফেরত দেয়া। এখন একটা মানুষকে যদি এক্সট্রাডাইট করারই হতো, দেয়ারই হতো, তাহলে কেউ তার অ্যাবসেন্সিয়াতে, মানে সে যখন নেই তাকে ফাঁসি দিত না। এইটা দিয়ে বাংলাদেশ সরকার কিন্তু প্রথমে এনশিওর করতে চেয়েছিল যাতে হাসিনাকে ফেরানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং হিপোক্রেসিটা এখানেই যে সেম কারাপশান চার্জ, সেম এই যে সব মার্ডার এবং বিভিন্ন রকম চার্জে এই তারেক রহমান কিন্তু নিজে ১৭ বছর ব্রিটেনে ছিলেন। তখন কিন্তু তিনি দেশে ফিরে আসেননি। হাসিনা সরকারও তখন চাইছিল দেশে ফিরে আসুক, ট্রায়াল হোক, তিনি কিন্তু আসেননি। তিনি তারপরে প্লেন ধরে এসে সোজা প্রধানমন্ত্রী হয়ে গেছে। তাই তিনিও খুব ভালো জানেন যে হাসিনা দেশে ফিরলে তিনি যেরকম প্ল্যান করে রেখেছেন সেরকম কিছু তো হবেই না, উল্টে আওয়ামী লীগের একটা রিভাইভাল কিন্তু হয়ে যাবে। কারণ বাংলাদেশ যেরকম আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং যাবে আগামী দিনে, তাতে কিন্তু তারেক রহমানের জন্য জমি ধরে রাখা সত্যি মুশকিল হবে। এই আগের সপ্তাহে নিউজ ভোরে খবর ছিল যে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাচ্ছে, বাংলাদেশে ডিজেল নেই। বাংলাদেশ জিওগ্রাফিক্যালি এমন জায়গায় লোকেটেড যে বাংলাদেশ ভারতকে ছাড়া, মানে ভারতকে ইগনোর করে একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি নিয়ে চলবে, এমন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভেবে থাকেন, তাহলে তিনি স্রেফ নিজের যে জনতা আছে, নিজের যে মানুষ আছে, তাদের বিপক্ষে গিয়ে কাজ করছেন এবং তাদের বোকা বানাচ্ছেন। এবং এই যে আমি বাংলাদেশ থেকে অনেক লেখা পড়ি যে বাংলাদেশের এখন নতুন নীতি হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। অফকোর্স যে কোনো দেশের তাই নীতি হবে, যে কোনো দেশেরই তাই নীতি হবে। বাংলাদেশের নীতি ন্যাশনাল ইন্টারেস্ট। বাংলাদেশ কেন, আমার কমেন্টে এসে অনেকেই লেখেন যে বাংলাদেশের ওপরে ভারত চাপ সৃষ্টি করে, আমাদের সাথে ট্রেড করতে হবে না, আমরা চাই না, আসতে হবে না আমাদের এখানে, আমরা বাংলাদেশের থেকে আমাদের কিছু পাওয়ার নেই, বাংলাদেশ করুক না, যার সাথে পারে ট্রেড করুক, তাতে কোনো অসুবিধে নেই। বাংলাদেশ এই যে চায়নার সাথে ট্রেড করেছে, চায়নাকে পোর্ট দিয়েছে, ইন্ডিয়া তাতে কী বলতে গেছে? ইন্ডিয়া তাতে কিচ্ছু বলেনি। এবং বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ, তার আজকে মনে হবে সাউদি, কালকে মনে হবে যে তার সাথে যে জেনোসাইড করেছিল পাকিস্তান তাকে বাবা বলে ডাকবে, সে বাংলাদেশের যেটা ইচ্ছা হবে বাংলাদেশ করবে।
এতে কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে ভারতের যে চিন্তার কারণটা সেটা হচ্ছে নিজের ন্যাশনাল সিকিউরিটি। ঠিক যেমন বাংলাদেশ নিজের ইন্টারেস্টে কাজ করতে চায়, ভারতও কিন্তু নিজের ইন্টারেস্টে কাজ করতে চাইবে, এটাই স্বাভাবিক। এবং এই জামাত ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে গত 2 বছরে যে জঙ্গি গতিবিধি বেড়েছে, ভারত কেন চাইবে যে আবার একটা পাকিস্তান ভারতের ইস্টার্ন ফ্ল্যাঙ্কে তৈরি হোক? বিশেষ করে যে দেশটাকে ভারত গিয়ে স্বাধীন করেছে, 1 ইঞ্চি জমি না নিয়ে বাড়ি চলে এসছে, বলতেই পারতো যে এটা কন্টেস্টেড। কোনো দেশে এটা করে? যে স্বাধীন হওয়ার ক্ষমতা কিন্তু বাংলাদেশে ছিল না। জাস্ট ফর আর্গুমেন্টস সেক যদি ভারত ইন্টারভিন না করতো, তাহলে কিন্তু আজকে বালুচিস্তান পিওকের সাথে আমরা বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তানের কথাও বলতাম, যে ইস্ট পাকিস্তান 70 বছর ধরে লড়াই করছে পাকিস্তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। ইস্ট পাকিস্তানে কিন্তু পাক রেঞ্জাররা মানে সেই ভয়ানক ক্র্যাকডাউন করছে এই রেবেলিয়ানের এগেনস্টে। আজও এই গল্প চলতো যদি ভারতীয়রা তখন ইন্টারভেন না করতো। এবং তাতে যদি ভারতের এগেনস্টে বাংলাদেশের জমি ইউজ হয়, বিশেষ করে জঙ্গি রিলেটেড অ্যাক্টিভিটি নিয়ে, যেমন কিন্তু বাংলাদেশে একটা আল কায়দার প্রভাব যে দিনে দিনে বাড়ছে সেটা সবার সামনে চলে এসছে। এরম নানান রকম অফশুট জঙ্গি গ্রুপ কিন্তু বাংলাদেশে গজে উঠছে, এবং সেটা হওয়াই স্বাভাবিক। তার কারণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে কিন্তু একটা আবার তাদের যে অ্যালায়েন্স সেইটা গড়ে তুলছে। এবং পাকিস্তানি যে নেটওয়ার্কগুলো আছে, মানে পাকিস্তানি ধরুন যে আইএসআই বাংলাদেশে কিন্তু এই জঙ্গি সংগঠনগুলোকে ইনফ্লুয়েন্স করবে। এবং যেটা আমি বলছিলাম যে ভারতের এই ডিলটা থেকে ডাইরেক্ট মিলিটারি থ্রেট এমন নেই যে কালকে কোনো যুদ্ধ হলে এই দেশ ওই দেশের হয়ে লড়তে আসবে, ওইসব না। কিন্তু এই ডিলটা যদি হয় এবং এতে যদি বাংলাদেশ ঢোকে, এর যে সফট পাওয়ার ইনফ্লুয়েন্সটা, মানে সাউদি থেকে সেই একটা ফান্ডিং আসবে যেটা পাকিস্তানের থ্রু দিয়ে জামাতের কাছে আসবে, এবং যেটা দিয়ে কিন্তু ঘরে ঘরে জঙ্গি চাষ করা হবে, মাদ্রাসা বানানো হবে, ভুলভাল জিনিসপত্র লোককে শেখানো হবে, এবং আলটিমেটলি সব মুসলিমের যে স্বপ্ন, বিশেষ করে সাবকন্টিনেন্টের মুসলিমদের যে স্বপ্ন গাজওয়ায়ে হিন্দের পেছনে সবাই কিন্তু লেগে পড়বে। সেটা ভারত নিজের পাশের দেশেই হতে দেবে? আবার এটা তো মানে মামার বাড়ির আবদার। এবং এইটা যখন ভারত রেস করবে, তখনই বাংলাদেশ এসে কাঁদতে শুরু করবে যে না না, ন্যাশনাল ইন্টারেস্ট। আরে ভাই, ন্যাশনাল ইন্টারেস্ট ট্রেডের জন্য ভালো। ন্যাশনাল ইন্টারেস্ট আমি বুঝি যে বাংলাদেশ কোনো স্পেস প্রোগ্রাম সাইন করছে ফ্রান্সের সাথে, কি খুব ভালো করুন, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট জঙ্গি কাঠামো তৈরি করার জন্য নয়। এবং এই জঙ্গি কার্যকলাপ যদি এখন বাংলাদেশের নতুন ন্যাশনাল ইন্টারেস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু ভারতের যথেষ্ট চিন্তা করার জায়গা আছে এই জিনিসটা নিয়ে। এবং বাংলাদেশের আজকের এই পুরো সিচুয়েশনটার পেছনে আসল যে চালিকা শক্তি, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতি। শেখ হাসিনা যাওয়ার পর থেকেই বাংলাদেশে যে ছবিটা পেন্ট করা হয়েছিল যে এরপর দারুণ অর্থনৈতিক উন্নতি হবে, শেখ হাসিনার পরে আর কোনো করাপশন থাকবে না, তেমনটা কিন্তু বাংলাদেশে হয়নি। এবং বাংলাদেশের অর্থনীতি কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। এবং এখানে আরেকজন খুব ইম্পর্টেন্ট পার্টনার বাংলাদেশকে এই অর্থনৈতিক হার্ডেল থেকে বার করার জন্য অবশ্যই চায়না। এখন চায়না ট্র্যাক রেকর্ড একটা দেশের অর্থনীতি শোধরানোর জন্য কেমন, তার লাইভ এক্সাম্পল পাকিস্তান আর নাইজেরিয়া। আমি এই নিয়ে ভিডিও করেছি, আপনি গুগলে গিয়েও পড়তে পারেন যে ডেপ ট্র্যাপ ইকোনমি দিয়ে চায়না কি করে এই যে লো টু মিড ইনকাম দেশগুলো আছে এদেরকে আর্থিকভাবে শোষণ করে। এবং বাংলাদেশও সেই পথে অগ্রসর, কারণ বাংলাদেশ এমন কিচ্ছু তৈরি করে না যেটা চায়নার দরকার, কিন্তু চায়না সব কিছু তৈরি করে যা বাংলাদেশের দরকার। অতএব এটা একটা আনইকুয়াল ট্রেড রিলেশনশিপ, যেটা কিন্তু চায়নার পৃথিবীর অধিকাংশ দেশের সাথেই আছে। কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু অত লেভারেজ করার জায়গা নেই, যেটা কিন্তু ইন্ডিয়ার মতো একটা বড় দেশের কাছে আছে। অতএব বাংলাদেশ কিন্তু নিজেও হয়তো মনে মনে জানে যে চায়নার থেকে খুব বেশি আশা করলে পরবর্তীকালে তারাই বিপদে পড়বে। অতএব এই যে মেক্কা প্যাক্টটা, এটা কিন্তু একটা ইকোনমিক ডিল বাংলাদেশের জন্য বেশি, কারণ বাংলাদেশের ডিফেন্স সিকিউরিটির খুব কি দরকার আছে। মানে বাংলাদেশের রিজিয়নে বাংলাদেশে ভারতের সাথে কোনো দিন যুদ্ধ হয়নি, নাহি হওয়ার কথা যদি বাংলাদেশ কোনো রকম মুভমেন্ট না করে, সেই রকম পরিস্থিতি না তৈরি করে। তাছাড়াও বাংলাদেশের আশেপাশের কোনো নেবারদের থেকেও বাংলাদেশের কিন্তু একটা লার্জ স্কেল ওয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই ডিফেন্স এগ্রিমেন্ট কিন্তু সৌদি আরবিয়ার সাথে আগে থেকেই আছে, বাংলাদেশ পাকিস্তানের সাথেও আছে, তো এটা নতুন কিছু নেই। মেক্কা প্যাক্টে ঢোকার যে ইচ্ছেটা, সেটা কিন্তু অনেকটা আর্থিক। এবং এই মেক্কা প্যাক্ট থেকে যে টাকাগুলো আসবে, যেগুলো দিয়ে ইসলাম ব্রাদারহুড ছড়ানোর কাজ হবে ডিফেন্সের খরচার আড়ালে, তাতেই কিন্তু বেশি ইন্টারেস্টেড বাংলাদেশ, এবং সেইটা কিন্তু ভারতের জন্য চিন্তার কারণ।
এবং তাই নিজের ইস্টার্ন ফ্ল্যাঙ্কে যাতে আবার একটা পাকিস্তান গজিয়ে না ওঠে, তাই জন্যই কিন্তু ভারত এখনও এত নমনীয়। ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত বারবার ইনভাইট করছে, বারবার রিঅ্যাসিওর করছে, তাতেও কিন্তু প্রধানমন্ত্রী ভারতে আসতে চাইছেন না নিজের ইন্টারনাল পলিটিক্সের জন্য। ভারতে এসে গেলে দেশের যে 14 গোষ্ঠীর 12টা তিনি বাজাচ্ছেন, তার দোষটা কাকে দেবেন? হ্যাঁ, তো ভারত একটা সফট এনিমি হলে ভালোই হয়, যে সব দোষ ভারতের, ওই যে হাসিনাকে রেখে দিয়েছে বলছে সেই প্রধানমন্ত্রী যে নিজে ব্রিটেনে পালিয়ে বসেছিল 17 বছর। এবং ভারত কিন্তু বাংলাদেশকে ব্রিক্স সামিটেও কিন্তু ইনভাইট করেছে, যেটা কিন্তু আসলে একটা ইকোনমিক কি বলবো সামিট, এটা কোনো ডিফেন্স সামিট না। তাই বাংলাদেশের সত্যি যদি ন্যাশনাল ইন্টারেস্ট বলে সত্যি কিছু থাকতো এবং দেশের ইকোনমিকে রিভাইভ করার চেষ্টা করতো, তাহলে কিন্তু বাংলাদেশি প্রধানমন্ত্রী নিজের এই পলিটিক্স সরিয়ে এক সাইডে রেখে তিনি কিন্তু ব্রিক্সে আসতেন। কারণ ব্রিক্স হচ্ছে তাদের গোষ্ঠী, যেগুলো হচ্ছে পৃথিবীর এমার্জিং ইকোনমি। বাংলাদেশে সেইটা হওয়ার কি কোনো ইচ্ছা দেখা যাচ্ছে? সেখানে বাংলাদেশ দেউলিয়া পাকিস্তানের সাথে গিয়ে প্যাক সই করছে এবং দেশের লোককে বলছে ফর ন্যাশনাল ইন্টারেস্ট। ওয়াও, মাই গুডনেস, ইওর ন্যাশনাল ইন্টারেস্ট। তাই ভিডিওটা কনক্লুড করতে যে ভারতের কি কি বিপদ, তার জন্য কিন্তু আমাদের কতগুলো জিনিস মাথায় রাখা দরকার। 1 নম্বর হচ্ছে যে বাংলাদেশ যদি আমাদের টেম্পোরারিলি অ্যাভয়েড করতে চায়, তার নিজের ইন্টারনাল পলিটিক্সের জন্য করুক, তাতে আমাদের কিছু এসে যায় না। কারণ বাংলাদেশের জিওগ্রাফি এমন, বাংলাদেশের যে জলের প্রয়োজন ভারতের থেকে, বাংলাদেশের যে ডিজেলের প্রয়োজন, এবং আবার বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, যেটা বাংলাদেশ চাইলেও চেঞ্জ করতে পারবে না, তাতে কিন্তু ভারতকে ইগনোর করে চলা জিরো ইন্ডিয়া পলিসি নিয়ে বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে না। সো ইট ইজ অনলি আ ম্যাটার অফ টাইম যখন কিন্তু এই বাংলাদেশকে ভারতের কাছে আসতেই হবে। সো ভারতের কিন্তু সেইরমভাবে বাংলাদেশকে হারিয়ে ফেলার কোনো ভয় থাকার কথা না। কিন্তু বাংলাদেশের যে জঙ্গি সংগঠনের চাষ হচ্ছে এবং এই শেখ হাসিনার রিটার্ন নিয়ে পুরো যে কেওসটা, এবং বাংলাদেশ কিন্তু কোনো মতেই চাইবে না যাতে শেখ হাসিনা ফিরে যায়। কারণ যেমন তারেক রহমান ফিরে গিয়ে তার উপরেও ডেথ সেন্টেন্স ছিল, তার উপরেও নানান চার্জ ছিল, আজ তো সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশে এসব হতেই পারে। বাংলাদেশে প্রত্যেক জেনারেশনে স্বাধীনতা দিবস হয়, সবাই স্বাধীনতা দিবস দেখেছে, 71-এর লোকে দেখেছে। তারপরে যখনই গভর্নমেন্ট ওভারথ্রো হয়েছে, স্বাধীনতা দিবসের ঘোষণায় লেটেস্ট শেখ হাসিনার বেলা তো তাই হয়েছে। তো বাংলাদেশে যে যখন ক্ষমতায় আসে অপরজন কলোনাইজার হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অন্যরা যখন ক্ষমতায় ছিল, তখন তারেক রহমান ছিল তাদের দুশমন, তারেক রহমানকে দেশ থেকে পালিয়ে বেড়াতে হচ্ছিল। সেম জিনিসটা এখন যখন তারা ক্ষমতায় বসেছে বিএনপির সাথে হচ্ছে। তো এইটা তো বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের একটা মডিউল, যেটা কিন্তু ভারত চাইলেও সহজে চেঞ্জ করতে পারবে না। এবং তাই জন্য ভারতের খালি দুটোই জিনিস দেখা, যে নিজের ইন্টেলিজেন্স দিয়ে ভারত কি করে কাউন্টার অ্যাক্ট করতে পারে যাতে বাংলাদেশে এরকম কোনো টেররিস্ট অর্গানাইজেশন গজিয়ে না ওঠে। এবং এইটা করতে গেলে ভারতকে আসলে যে দেশটার কথা খুব বেশি করে চিন্তা করতে হবে, সেটা কিন্তু বাংলাদেশও না, সেটা পাকিস্তানও না, সেটা টার্কিও না, সেটা সাউদিও না, সেটা কিন্তু শ্যাডো প্লেয়ার ইউএস। ভারত ইউএসের সাথে কিভাবে বাংলাদেশ নিয়ে নেগোশিয়েট করে এবং ভারত কতটা ফার্মলি ইউনাইটেড স্টেটসকে ম্যানেজ করতে পারে, ভারত কতটা ফার্মলি ইউনাইটেড স্টেটসকে নিজের বাংলাদেশ পলিসির সাথে অ্যালাইন করতে পারে, এইটা কিন্তু ভারতের কাছে অফ পিভোটাল ইম্পর্টেন্স হতে চলেছে এই ম্যাটারটা। কারণ যদি আমেরিকার থেকে প্রেশারটা তৈরি হয়, তবেই কিন্তু যে কাউন্টার টেররিজম অ্যাক্টিভিটি বাংলাদেশে গজিয়ে ওঠার একটা সম্ভাব্য পরিস্থিতি, এবং যেটা এখন বাস্তবে এখন রিয়েলিটি হয়ে গেছে। তাই এই যে কাউন্টার মেজারটা, এটা কিন্তু ভারতকে ওয়েস্টের সাথে হাত ধরেই করতে হবে। এবং তাতেই ভারতের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট হবে যে ভারত আমেরিকাকে কি করে ম্যানেজ করে এই জিনিসটাকে কাউন্টার করবে। এবং তারপর মানে বাংলাদেশের মাটি যদি কোনোভাবে ভারতের এগেনস্টে ইউজ না হয়, বাংলাদেশ থেকে যদি কোনো রকম জঙ্গি কার্যকলাপ না হয়, তাহলে যেমনটা বললাম যে on the larger economic scale, on the larger global world politics, let Bangladesh cut ties with India. পাকিস্তানের কোলে উঠে বসে থাকুক, যা পারে করুক, আমাদের কিছু এসে যায় না। বিকজ দ্য জিওগ্রাফিক্যাল ট্রুথ অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক ট্রুথ এটাই যে আজ না হলে কাল বাংলাদেশকে আমাদের কাছে আসতেই হবে। আশা করি এই পুরো ভিডিওটাতে বাংলাদেশের ইসলামিক নেটোতে কেন জয়েন করার ইচ্ছা, তাই নিয়ে ভারতের কি কি চিন্তা তৈরি হতে পারে, সেইটা আপনাকে গুছিয়ে বলতে পেরেছি। যদি আপনি জিওপলিটিক্সের ভিডিও পছন্দ করেন, তাহলে আমাদের ভিডিওটা লাইক করতে ভুলবেন না। দেখা হবে আবার কাল জিওপলিটিক্সের অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।